আলাইকুম। কেমন আছো সবাই বলো তো? আজকে আমরা সম্ভাবনা এই চ্যাপ্টারটার 7 নাম্বার ক্লাসটা করব। আমরা চেষ্টা করব আজকের মধ্যেই শেষ করে দেওয়ার। যদি সম্ভব না হয় আমাদের আরো একটা ক্লাস লাগবে। তো বিস্তার, পরিমাপ ও সম্ভাবনা এই চ্যাপ্টারটার 7 নাম্বার ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো গত ক্লাস তোমরা সবাই কি বুঝছো? আমাকে বলো তো। আমরা বিস্তার, পরিমাপ দেখতেছি, সম্ভাবনা কিন্তু শেষ। সম্ভাবনা কিন্তু শেষ। আমরা দেখতেছিলাম হচ্ছে বিস্তার পরিমাপ, তাই তো? বিস্তার পরিমাপ, বিস্তার পরিমাপ ব্যাপারটা কি আমাকে বলো তো। আমাদের যে ডেটা সেটটা বা উপাত্তগুলো আছে সেগুলো কতটুকু বিস্তৃত, তাই না? সেগুলো কতটুকু বিস্তৃত। ফর এক্সাম্পল তুমি যদি যে কোনো একটা ক্লাসের, আমি আবার একটু রিভিউ করতেছি, যে কোনো একটা ক্লাসের প্রাপ্ত নাম্বার, ধরো অঙ্কে প্রাপ্ত নাম্বার, গণিতে প্রাপ্ত নাম্বারের একটা গ্রাফ আঁকাও, ঠিক আছে? ধরো পুরা বাংলাদেশে গণিতে প্রাপ্ত নাম্বার, এদিকে হচ্ছে নাম্বার, এদিকে হচ্ছে কি আমাদের মার্কস। এদিকে ধরো নাম্বার, 0 পাইছে কয়জন, 1 পাইছে কয়জন, 2 পাইছে কয়জন, এভাবে করে 50 পাইছে কয়জন, এভাবে করে 100 পাইছে কয়জন, ঠিক আছে? 0 পাইছে কয়জন সেই ডেটাটা এমনি দিয়ে ধরো 50 পাইছে কয়জন, কতজন পাইছে, এখানে হচ্ছে ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? তাহলে তুমি হয়তো এই যে এইরকম কোনো একটা গ্রাফ পাবা, তাই না? এরকম কোনো একটা গ্রাফ পাবা, তাই তো? দেখবা কেন্দ্রের দিকে কি 50 নাম্বার, এই ডেটা সেটটার গড় দেখবা মাঝামাঝি কোথাও থাকবে, ঠিক আছে? কিংবা আরেকটা গ্রাফ ধরো এরকম আমি আঁকালাম। তুমি আমাকে বলো তো এই দুইটার গড় কিন্তু কাছাকাছিই থাকবে, তাই না? আমাকে সবাই বলো, এই দুইটার গড় কিন্তু আমার কাছাকাছিই থাকবে মোটামুটি, বুঝছো? কাছাকাছি কিন্তু থাকবে। একদম কমন সেন্স চিন্তা করো, এখানে খুব কম নাম্বারও বেশি পাইছে, খুব বেশি নাম্বারও কি বেশি পাইছে। আর এখানে এখানে আমার খুব কম নাম্বার, এরকম খুবই কম, খুব বেশি নাম্বারও খুবই কম, মাঝামাঝি নাম্বারই সবচেয়ে বেশি পাইছে। আমি কি বুঝাইতে পারছি তোমাদের? আমি কি তোমাদেরকে বুঝাইতে পারছি? কিন্তু এই ডেটা সেট দুটা কিন্তু আলাদা। এইটা হলুদটা বেশি বিস্তৃত না, বিস্তৃত, বুঝতে পারছো? তাহলে আমরা বিস্তার পরিমাপের মাধ্যমে ওটাই বের করার চেষ্টা করি, একটা ডেটা সেট কতটুকু বিস্তৃত। তো বিস্তার পরিমাপের আমাদের কি চারটা জিনিস ছিল নিরপেক্ষ বিস্তার পরিমাপের ক্ষেত্রে আর আপেক্ষিক বিস্তার পরিমাপের ক্ষেত্রে। রেঞ্জটা হচ্ছে আমাদের পুরা ডেটা সেটটার রেঞ্জ কতটুকু, বিস্তার কতটুকু, সবচেয়ে ছোট থেকে সবচেয়ে বড়, ঠিক আছে? এখন 0 থেকে 100 এই রেঞ্জটা হইতে পারে, এখানে রেঞ্জ কত 100। আবার 1 কোটি থেকে 1 কোটি 100 সেখানেও কিন্তু রেঞ্জটা 100, বুঝছো? কিন্তু 1 কোটি থেকে 1 কোটি 100 ওই রেঞ্জটা 100 হইলেও ওইটা মনে হয় না খুবই ছোট, বুঝতে পারছো? সেটা কিন্তু তুমি নিরপেক্ষ বিস্তার পরিমাপ বা শুধু পরিসর দিয়ে বের করতে পারবে না। সেটা আমরা কেমনে বের করতাম? পরিসরাঙ্ক দিয়ে বের করতাম। ক্লিয়ার? সবাই কি 100% ক্লিয়ার? তারপর আরেকটা জিনিস আমরা দেখছিলাম, গড় ব্যবধান কি ছিল? যে কোনো একটা ডেটা সেটের গড় থেকে বাকি সবগুলা ডেটার ব্যবধান নিয়ে তার গড় করতাম, তাই না? গড় ব্যবধান তো এটাই ছিল। আমি আবার সহজভাবে এক্সপ্লেন করি। আমরা কি করতাম? যে কোনো একটা ডেটা সেটের ফার্স্টে গড় বাইর করতাম, যে কোনো একটা কেন্দ্রীয় পরিমাপ। এই গড় ব্যবধান কিন্তু গড়ের সাপেক্ষেও বের করা যায়, মধ্যকের সাহায্যে বের করা যায়, এরপর কি প্রচুরকের সাহায্যে বের করা যায়। আমি গড়, মধ্যক বা প্রচুরক কোন একটা বের করব, ওইটার সাপেক্ষে গড় ব্যবধানটা কি, এটা থেকে বাকি তথ্যগুলা, বাকি ডেটা পয়েন্টগুলা গড়ে কত দূরে আছে, আমি কি বুঝাইতে পারলাম? গড়ে কত দূরে আছে বা পার্থক্য। ধরো কোন একটা পরীক্ষা দিছে 100 জন শিক্ষার্থীর, ঠিক আছে? 100 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত মার্কসের একটা ডেটা সেট দেওয়া আছে। আমি বললাম তাদের গড় হচ্ছে 49। তাহলে 49 থেকে বাকি শিক্ষার্থীগুলার গড় ব্যবধান, মার্কসের গড় ব্যবধান
কত সেটাই কি আমাদের গড় ব্যবধান। তোমরা কি বুঝতে পারছো? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা এখন চিন্তা করো ধরো তোমরা স্টুডেন্ট, তোমরা 50 জন স্টুডেন্ট একসাথে আছে বা 100 জন স্টুডেন্ট। এখন তোমাদের সবাইকে তোমার আব্বু আম্মু টিফিন খাওয়ার জন্য টাকা দিচ্ছে 100 টাকা করে বা কিছু একটা, একজনকে 100 দিছে, একজনকে 90 দিছে, একজনকে 110 দিছে, একজনকে 210 দিছে। তো ওদের জন্য তুমি কি করলা? গড় ব্যবধান বের করলা। হ্যাঁ, ধরো গড় হচ্ছে 90 টাকা আসছে, তার মানে ওই রুমের সবার পকেটে গড়ে 90 টাকা আছে। এখন আমি গড় ব্যবধান বের করব, তাহলে আমাকে কি করতে হবে? এই গড় থেকে বাকি সবার পকেটের যে টাকা আছে তার ব্যবধান বাইর করে সেটার আবার গড় নিতে হবে। তার মানে বাকি সবার টিফিনের টাকা, এটা থেকে গড়ে কত বিচ্যুতিতে আছে সেটাই কি গড় ব্যবধান। এবার চিন্তা করো, আমি ধরলাম গড়ে হচ্ছে, যেহেতু 90 80 এরকমই থাকে, গড়ে হচ্ছে 10 টাকা ডিফারেন্সে আছে। কথার কথা বুঝতে পারছো? আচ্ছা 90 থেকে গড়ে 10 টাকা ডিফারেন্স আছে। এইবার হ্যাঁ, তোমার রুমে 100 জন বিলিয়নিয়ার বসে আছে, তাদের সবার টাকার পরিমাণ এরকম যে 1 কোটি 90 টাকা, 1 কোটি 100 টাকা, বুঝছো? তারপর 99,09,900 এত। বুঝতে পারছো? এখন ওদের ক্ষেত্রেও তুমি যদি গড় ব্যবধান বের করো, আমি ধরলাম খুবই কাছাকাছি আছে 1 কোটি 10 টাকা আছে, একজনের কাছে 1 কোটি 20 টাকা আছে, 1 কোটি 30 টাকা আছে। তো ওই ক্ষেত্রেও ধরো আমি গড় ব্যবধানটা বের করছি, আমার কাছে তখন গড় ব্যবধান কিন্তু 10ই আসতে পারে, কিন্তু এই 10 আর এই 10-এর মধ্যে পার্থক্য আছে। ওখানে গড়টা কিন্তু অনেক বড় একটা সংখ্যা, গড় আসবে 1 কোটি, বুঝছো? গড় আসবে 1 কোটি টাকা। এখন আমার কাছে 1 কোটি টাকা আছে, আমার বাকিদের কাছে 1 কোটি থেকে 10 টাকা কম, 10 টাকা বেশি গড়ে। এটা কি খুবই খুবই ক্ষুদ্র না? আর অন্য দিক দিয়ে তোমার পকেটে 100 টাকা আছে, 100 থেকে 10 টাকা বেশি মানে কিন্তু ভালোই বেশি। সেই পরিমাপটা কিন্তু তুমি গড় ব্যবধান দিয়ে পাবা না না। এক্ষেত্রেও গড় ব্যবধান যা, এক্ষেত্রেও তাই আসতে পারে। তো সেটার জন্য আমাকে যেটা করতে হবে, গড় ব্যবধানাঙ্ক বের করতে হবে। এটা কেমনে বের করি? আমরা গড় ব্যবধানটাকে গড় দিয়ে ভাগ করে দিই। তো গড় ব্যবধানটাকে তুমি যদি গড় দিয়ে ভাগ করো, 10কে 1 কোটি দিয়ে ভাগ করে, এটা খুবই ছোট একটা সংখ্যা চলে আসবে, বুঝছো? তাহলে গড় ব্যবধানাঙ্ক খুবই ছোট একটা সংখ্যা চলে আসলো। মানে কি আমার গড়ের আশেপাশেই সবগুলা ডেটা পয়েন্ট আছে, আর এখানে কিন্তু অত ছোট হবে না। এই তোমরা কি ক্লিয়ার? বলো তো। এগুলো কিন্তু পরীক্ষায় আমি যেমনি বলতেছি, আমি বুঝাচ্ছি তোমাদের ব্যাপারটা কি। পরীক্ষায় জাস্ট ফর্মুলা মনে রাখলেই হয়েছে। ফর্মুলা তো আমরা দেখছি, তাই না? ফর্মুলা আমরা দেখছি না? এটা ছিল পরিসর, এটা ছিল পরিসরাঙ্ক, তারপর পরিসরাঙ্ক তো গেল। মজার ব্যাপার, এগুলো তুমি সব ক্যালকুলেটর দিয়ে করতে পারবা, প্যারা নিও না। তারপর আমরা গড় ব্যবধানাঙ্ক দেখছি। গড় ব্যবধানাঙ্কের আগে আমাদের কি জানি দেখতে হয়? গড় ব্যবধান মিন ডেভিয়েশন। এখন গড় ব্যবধান তুমি কার রেসপেক্টে বের করবা? গড় ব্যবধান কিন্তু গড়ের রেসপেক্টে করা যায়, মধ্যকের রেসপেক্টে করা যায়, প্রচুরকের রেসপেক্টে করা যায়। ধরো আমরা গড়ের রেসপেক্টে যদি করি, সামেশন অফ এফ আই গণসংখ্যা দিয়ে ইয়ে করতে হবে, মডুলাস অফ এক্স মাইনাস এক্স আই ডিভাইডেড বাই সামেশন অফ এফ আই। বুঝতে পারছো? এটা আমরা কার রেসপেক্টে করলাম? গড়ের রেসপেক্টে। এখন এই গড়ের জায়গায় এখানে যে কোনো কিছু থাকতে পারতো, মধ্যক বা প্রচুরক। তাহলে এখানেও তুমি কি মধ্যক বা প্রচুরক বসাই দিতা, ঠিক আছে? আর গড় ব্যবধান বের করলে গড় ব্যবধানাঙ্ক কেমনে বের করবা? যার রেসপেক্টে বের করছিল, গড়ের রেসপেক্টে বের করলে গড় ব্যবধানটাকে গড় দিয়ে ভাগ করে দিবা। ক্লিয়ার? ডান। ঠিক আছে, ডান। এবার আমরা আমাদের 3 নাম্বার যেটা, আমাদের আর 2টা বাকি আছে। একটা হচ্ছে চতুর্থক ব্যবধান আর চতুর্থক ব্যবধানাঙ্ক। এটা অতটা ইম্পর্টেন্ট না, মোটামুটি ইম্পর্টেন্ট। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে লাস্টের 2টা, পরিমিতিক ব্যবধান ভেদাঙ্ক আর বিভেদাঙ্ক। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। তো তার আগে আমরা চতুর্থক ব্যবধান এই জিনিসটা পড়ি। তো চতুর্থক ব্যবধান কি? চতুর্থক ব্যবধান হচ্ছে কোন তথ্য সারির চলকের মানগুলাকে
তুমি যদি ঊর্ধ্বক্রমে সাজাও তাহলে যেই মানগুলা সম্পূর্ণ তথ্য সারিকে সমান 4 ভাগে ভাগ করে। আচ্ছা দেখো, ধরো আমাদের একটা ক্লাসের গণিতে প্রাপ্ত নাম্বার দেওয়া আছে। একটা ক্লাসে টোটাল ধরো 1000 স্টুডেন্ট বা 5000 স্টুডেন্ট, হ্যাঁ 5000 স্টুডেন্ট, এদের গণিত প্রাপ্ত নাম্বার দেওয়া আছে। তো সর্বনিম্ন নাম্বার হচ্ছে 0, সর্বোচ্চ নাম্বার হচ্ছে 100। ঠিক আছে, এখন হইতেই পারে যে 0 পাইছে 100 জন, 1 পাইছে 200 জন, 3 পাইছে এরকম, 49 পাইছে 5000 জন। তাহলে আমাকে বলো তো এই ডেটা সেটের মধ্যকটা কত? এই যে 5000, এগুলা কিন্তু গণসংখ্যা, মোট গণসংখ্যা, মোট গণসংখ্যা। এই 5000 জনের নাম্বারই কি এখানে থাকবে? বুঝছো, আমি বুঝাইতে পারছি? এই গণসংখ্যাটা বুঝছো? এই ডেটা সেটের মধ্যকটা কি? এমন একটা বিন্দু 50% গণসংখ্যা এর থেকে কম নাম্বার পাইছে, 50% এর থেকে বেশি, তাই না? ঠিক মধ্যবিন্দু, ঠিক মধ্যবিন্দু, তাই না? বুঝছো? অর্থাৎ আমাদের গণসংখ্যাকে সমান 2 ভাগ করে। ধরো আমি দিলাম 49, 49 হচ্ছে মধ্যক। তার মানে 49 থেকে বেশি যতজন পাইছে, 49 থেকে কমও ঠিক ততজন পাইছে। আমি বুঝাইতে পারলাম? এটাই কি আমাদের মধ্যক? এটাই কি মধ্যক? সবার মনে আছে তো? মনে আছে না? মধ্যক। আমি যদি বলি মধ্যক 49, তার মানে 49 থেকে কম যতজন পাইছে, 49 থেকে বেশি ততজন পাইছে। আচ্ছা, তাহলে এই 49 আমাদের পুরা ডেটা সেটকে 2টা ভাগে ভাগ করে দিচ্ছে। ঠিক আছে, এইবার চলো আমরা এই ভাগে চলে আসি। এই ভাগে এবার আমরা এই ভাগের মধ্যক নিব। ধরো এই ভাগের মধ্যক আমরা পাইলাম 22। তার মানে আমরা বলতে পারি না 22 থেকে 49 এর মাঝে যতজন পাইছে, 0 থেকে 22 তার মাঝেও কি ততজন পাইছে। আচ্ছা, আবার এই খণ্ডের মধ্যক আমরা ধরো বললাম 77, এই খণ্ডের মধ্যক, তার মানে 49 থেকে 77 যতজন পাইছে, 77 থেকে 100 ততজন পাইছে। তাহলে এই যে তিনটা বিন্দু 22, 49, 77, 22, 49, 77, এই তিনটা বিন্দু আমাদের পুরা ডেটা সেটকে গণসংখ্যা অনুযায়ী সমান 4টা ভাগে ভাগ করছে না? টোটাল কতজন আছে? 5000 জন। 5000 কে তুমি 4 দিয়ে ভাগ করো, এক ভাগ থাকবে এই 0 থেকে 22 এর মধ্যে, আরেক ভাগ, আমার কথা বুঝছো? 5000 কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 5000 কে তুমি যদি 4 দিয়ে ভাগ করো, ভয় পাই না, অঙ্ক খুবই সহজ, আমি তোমাদেরকে বুঝাচ্ছি, অঙ্ক খুবই সহজ। 5000 কে 4 দিয়ে ভাগ করলে তো 1250 হওয়ার কথা। তার মানে হচ্ছে 0 থেকে 22 পর্যন্ত এই নাম্বার পাইছে 1250 জন, এই নাম্বার পাইছে 1250 জন, এই নাম্বার পাইছে 1250 জন। অর্থাৎ যেই তিনটা পয়েন্ট আমাদের পুরা ডেটা সেটকে সমান 4 ভাগে ভাগ করে ফেলে, সেই তিনটা পয়েন্টকেই কি বলা হয়? বলো, কি বলা হয়? চতুর্থক। কি বলা হয়? চতুর্থক। এটাকে বলা হয়তো মধ্যক, চতুর্থক। ক্লিয়ার? 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 আমি কি বুঝাইতে পারলাম? সবাই বলো তো। এই চতুর্থক গুলার নাম আছে। চতুর্থক মানে হচ্ছে কোয়ার্টাইল। কোয়ার্টাইল কি? কোয়ার্টাইল, কোয়ার্টাইল। এইটা হচ্ছে Q1 প্রথম চতুর্থক, এটা হচ্ছে দ্বিতীয় চতুর্থক। দ্বিতীয় চতুর্থকটা আসলে মধ্যকটাই, তাই না? এটা আসলে মধ্যক নিজেই। আর এটা হচ্ছে আমাদের তৃতীয় চতুর্থক বা Q3 বা Q3। আমি কি বুঝাইতে পারলাম? এইবার আমাকে বলতে পারবা ঠিক মাঝখানের 50%, ঠিক মাঝখানের 50% কত থেকে কত নাম্বার পাইছে? 22 থেকে 77 মার্কস। এই রেঞ্জের মধ্যে আমাদের কি মাঝখানের 50% গণসংখ্যা, অর্থাৎ 5000-এর মধ্যে 2500 শিক্ষার্থী, 2500 শিক্ষার্থী এটাতে আছে। বুঝতে পারছো? ঠিক মাঝখানে, বুঝছো? ঠিক কতটুকু বিস্তৃতিতে আমাদের মাঝখানের 50% স্টুডেন্ট আছে, তারই একটার পরিমাপ হচ্ছে চতুর্থক ব্যবধান। তারই একটার পরিমাপ হচ্ছে চতুর্থক ব্যবধান। আমি কি বুঝাইতে পারছি?
আমরা এখনো সংজ্ঞায় যাই নাই, আমরা এখনো ফর্মুলায় যাই নাই, আমরা ইনটিউশন করতেছি। হ্যাঁ, কত মার্কসের ব্যবধানে দেখো 22 থেকে 77 এই মার্কসের রেঞ্জে আমার কি মাঝের 2500 স্টুডেন্ট আছে। এখন দেখো এই রেঞ্জটা কিন্তু বিশাল, 22 থেকে 77 পর্যন্ত। এই রেঞ্জটা যদি একটু ছোট হইতো, ধরো 45 থেকে 65, তাহলে আমরা বলতে পারতাম না আমাদের যে গ্রাফটা সেটা অনেক সংকুচিত, বিস্তার অনেক কম। মধ্যকটা 50 আর 51 ঘরের গড় হবে না? হ্যাঁ, 50 আর 51 ঘরের গড়। এখানে শোনো, এখানে মধ্যক, এখানে কিন্তু টোটাল 100টা না, টোটাল গণসংখ্যা হচ্ছে 5000। এই 0 থেকে 100 পর্যন্ত এটা আমরা মার্কস দিছি, বুঝছো কাহিনী? বুঝছো? 0 থেকে 100 মার্কস। আমি তোমাদেরকে কি বুঝাইতে পারছি? হ্যাঁ, 22 মার্কস পাবে 50 জন। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা সংজ্ঞায় চলে যাচ্ছি। সুন্দর করে এখানে লেখা আছে, দেখো দেখো দেখো, মোট গণসংখ্যার 50% Q1 আর Q2 এর মধ্যে থাকবে। আমরা আগের বার কি দিছিলাম? 22 আর 77। এগুলা কিন্তু মার্কস, এগুলা কিন্তু গণসংখ্যা না। তার মানে 22 আর 77 নাম্বারের মধ্যে নাম্বার পাইছে এরকম কি 50% মানুষ আছে, এরকম 50% মানুষ আছে। আমি কি বুঝাইতে পারলাম? এখন চতুর্থক ব্যবধান কি? সুন্দর করে লেখা আছে, সংজ্ঞাটা পড়ো। কোন তথ্য সারির মধ্যমান কি হতে অপর চতুর্থক দুইটার ব্যবধানের গড়কে বলা হয় চতুর্থক ব্যবধান, যেটা কোয়ার্টাইল ডেভিয়েশন এইটা দ্বারা পরিচিত। অর্থাৎ মাঝখানের যে চতুর্থক, অর্থাৎ মধ্যক থেকে এই যে এটা কি আমাদের Q2, মধ্যক থেকে এটার বিচ্যুতি এবং মধ্যক থেকে এটার বিচ্যুতি, এই দুইটার গড়। বিচ্যুতি মানে ডিফারেন্স। আমি কি বুঝাইতে পারলাম? তার মানে আমাদের মধ্যক Q2, তার থেকে প্রথম চতুর্থক এটার বিচ্যুতি প্লাস Q2 কিন্তু বড়, এর মনে রাখতে হবে Q1 সবচেয়ে ছোট, Q2 তার থেকে বড়। ঠিক আছে, আমি কি বুঝাইতে পারলাম? এবং Q3 আর Q2 এই দুইটার গড়কে কি বলা হবে? চতুর্থক ব্যবধান। তো এটা তুমি যদি সিম্পলিফাই করো Q2 কাটা, Q3 মাইনাস Q1 বাই 2। আমি কি বুঝাইতে পারলাম? তাহলে কোয়ার্টাইল ডেভিয়েশন সেটা কি হবে? এই যে Q3 মাইনাস Q1 বাই 2, এটাই আমরা ফর্মুলা হিসেবে ইউজ করব। ঠিক আছে, Q3 মাইনাস Q1 বাই 2। এখন আমাকে বলো, এই যে চতুর্থক ব্যবধান এটা যত বড়, তার মানে আমাদের ডেটাটা তত বিস্তৃত থাকবে, বুঝছো? এটা যত বড় হবে, কারণ চিন্তা করো 22 আর 77, তার মানে 22 আর 77 মার্কসের মধ্যে আমাদের 50% স্টুডেন্ট পাইছে। এখন এই ডেটাটা যদি এরকম হয়ে যেত, এটা ধরো 40, এটা ধরো 59, তার মানে কি 0 থেকে শুরু, 0 থেকে 100 মার্কস। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারবো যে 40 থেকে 59-এর মধ্যেই কি আমাদের টোটাল 50% মানুষ মার্কস পাইছে। অর্থাৎ ওই 5000 জনের মধ্যে 2500 মানুষ 40 থেকে 59 এই রেঞ্জে মার্কস পাইছে। বিস্তৃতিটা একটু কম হয়ে গেল না? বুঝছো? সবাই এই Q1 Q2 এগুলো কেমনে বের করবো আমি শিখাচ্ছি। আগে আমাকে বলো তোমরা কি বুঝতে পারছো কিনা। চতুর্থক ব্যবধান এটা। ঠিক আছে, এখন সিমিলারলি চিন্তা করো এই সংখ্যাগুলা 0, 50, 100 এরকম না হয় বিশাল বড় কোটি সংখ্যা হইতো, 1 কোটি, 2 কোটি, 5 কোটি। তখন এই ব্যবধানটা, তখনও যদি এই ব্যবধানটা 10 বা 20 হইতো, ওই 1 কোটি বা 2 কোটির রেসপেক্টে সেই ব্যবধানটা আর 50-40-এর রেসপেক্টে 10-এর ব্যবধান, এটা তো ডেফিনেটলি সেম না। কিন্তু তুমি যখন চতুর্থক ব্যবধান বের করবা,
তুমি যখন চতুর্থক ব্যবধান বের করবা তখন ওইটা সেম, নিরপেক্ষ, বুঝছো, নিরপেক্ষ বিস্তার। আর যদি তুমি আপেক্ষিক করতে চাও তখন বের করা লাগবে চতুর্থক ব্যবধানাঙ্ক। সেটাতে কি করবা, এইটাকে Q3 আর Q1 এর গড় দিয়ে ভাগ করে দিতে হবে। এটাকে Q3 আর Q1 এর গড় দিয়ে ভাগ করতে হবে। সো গড়ের 2 2 কাটা যাবে, তার মানে চতুর্থক ব্যবধান হবে Q3 মাইনাস Q1 বাই Q3 প্লাস Q1 ইন্টু 100%। এটা কেমনে বের করবো আমি বলতেছি, Q3 Q1 এগুলা কেমনে বের করবো বলতেছি। আমি কি বুঝাইতে পারছি? ঠিক আছে, চতুর্থক ব্যবধান বা চতুর্থক কি সেটা আমরা বুঝছি। মধ্যকের মতো চতুর্থক হচ্ছে এমন 3টা বিন্দু যারা পুরা গণসংখ্যাকে, পুরা ডেটা সেটটাকে সমান 4 ভাগে ভাগ করে দেয়। ঠিক আছে, কিছুটা বুঝলেই হবে। আবার তুমি রিক্যাপ দিবা, হ্যাঁ, আবার তুমি রিক্যাপ দিবা, অঙ্কটা করবা, তারপর ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তো এখন আমরা চতুর্থক ব্যবধান আর চতুর্থক ব্যবধানাঙ্ক দুইটার ফর্মুলা বুঝে গেছি। ঠিক আছে, চতুর্থক ব্যবধানটাকেই তুমি কি এই দুইটার গড় Q1 আর Q3 এর গড়, অর্থাৎ এইটাকে তুমি যদি Q1 আর Q3 এই দুইটার গড় দিয়ে ভাগ করে দাও তাহলে কি আমাদের চতুর্থক ব্যবধানাঙ্কের আংশিক যে মানে এই যে চতুর্থক ব্যবধান তার যে আপেক্ষিক রূপ সেটা আমরা পেয়ে যাব। চলো এবার আমরা দেখি এই চতুর্থক ব্যবধান কেমনে বের করে। মূলত চতুর্থক আমরা কেমনে বের করব। ঠিক আছে, 4 ভাগে ভাগ করছে। তাহলে আমরা চিন্তা করতে পারি প্রথমত আমাদের অশ্রেণীবদ্ধ উপাত্তের ক্ষেত্রে আমরা কি করব, চতুর্থক ব্যবধান বের করব। অশ্রেণীবদ্ধ উপাত্তের ক্ষেত্রে চতুর্থক ব্যবধান বের করব। তো আমরা প্রথমত চিন্তা করি, আমাকে যে উপাদান সংখ্যা দেওয়া আছে সেটা 4 এর গুণিতক। ফর এক্সাম্পল 1 থেকে 12 পর্যন্ত সংখ্যা, কয়টা সংখ্যা আছে? 12টা সংখ্যা, তাই না? মধ্যক বের করার জন্য যখন অশ্রেণীবদ্ধ থাকতো, আমরা কি করতাম, ছোট থেকে বড় সাজায় ফেলতাম না? ঠিক আছে, তো ধরো আমাকে 1 থেকে 12 পর্যন্ত 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, ঠিক আছে, 1 থেকে 12 পর্যন্ত তোমাকে কি দেওয়া আছে, সংখ্যাগুলা দেওয়া আছে। এদের চতুর্থক বের করা লাগবে, Q1 Q2 Q3 এগুলো আমরা বের করব। ঠিক আছে, আমাদের মোট যতগুলো উপাদান সেটা 4 এর গুণিতক। আমরা প্রথম কেসটা দেখতেছি 4 এর গুণিতক। তাহলে প্রথম কাজ আমাদের মধ্যক বের করা। টোটাল আছে 12টা, 12টার অর্ধেক কয়টা? 6টা। 12টার অর্ধেক কয়টা? 6টা, তাই না? আমাকে সবাই বলো 12টার অর্ধেক কয়টা? 6টা। এই হচ্ছে 6, তাহলে আমাকে বলতে পারবা Q2 কত, মধ্যকটা কত? যদিও আমাদের কোনো ফর্মুলায় কিন্তু মধ্যক লাগে নাই। কোয়ার্টাইল ডেভিয়েশন, এখানে কি মধ্যক লাগে না? Q3 আর Q1 হইলেই হয়, তাই না? তোমরা যদি ফর্মুলা দেখো Q3 আর Q1 হইলেই হয়। ব্যবধানাঙ্কের ক্ষেত্রে সেম জিনিস। মধ্যক কত আমাকে বলো তো? 6 আর 7 এর গড়, যদিও মধ্যকটা লাগে না। 6 আর 7 এর গড় কত আমাকে বলো তো? 6 7 13 6.5, যদি এটা মধ্যক, যদি এটা লাগে না। আচ্ছা, এবার চলো Q1 কি এই অর্ধেকটার মধ্যক না? এই অর্ধেকটার মধ্যক, তাই তো? আমাকে বলো এখানে কয়টা আছে টোটাল? 6টা, তাহলে 3টা। তাহলে এইটার মধ্যক কত আমাকে বলো তো? 3 আর 4 3.5, এটা কি আমাদের Q1। এখানে মধ্যক কত আমাকে বলো তো? এই যে এই অংশটার যেই মধ্যক 3টা, এই অংশটার যেই মধ্যক সেটাই কি Q3 না? 9.5। বুঝছো? তোমার এখানে কোনো ফর্মুলা মুখস্থ করা লাগবে না। বইয়ে কিন্তু এখানে খুবই হিবিজিবি ফর্মুলা দেওয়া আছে। ওই হিবিজিবি ফর্মুলা লাগবে না। তোমাকে যখন অশ্রেণীবদ্ধ ডেটার মধ্যক বের করতে দিবে, তুমি কি করবা?
তুমি ছোট থেকে বড় সাজাবা, তারপর ফার্স্টে মধ্যক বাইর করবা, দুইটা সমান ভাগ হয়ে গেছে না, ওই ভাগের মধ্যক এই ভাগের মধ্যক, ওই ভাগের মধ্যকটা হবে Q1, এই ভাগের মধ্যকটা হবে Q2। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। তাহলে আমাকে বলো তো আমাদের যে কোয়ার্টাইল ডেভিয়েশন সেটা কত? Q3 মাইনাস Q1 বাই 2। ঠিক আছে, আমাকে বলো তো Q3 কত? 9.5 মাইনাস 3.5 বাই 2। ক্লিয়ার? এখন চতুর্থক ব্যবধানাঙ্ক, চতুর্থক ব্যবধানাঙ্ক সেটা কত? Q3 মাইনাস Q1 বাই Q3 প্লাস Q1 ইন্টু 100%। সহজ, কিন্তু এই ব্যাপারটা খেয়াল করবে, ব্যাপারটা খুবই সহজ। কত আমাকে বলো? 9.5 মাইনাস 3.5 বাই 9.5 প্লাস 3.5 ইন্টু 100%, ইন্টু 100%। আচ্ছা দেখো, আমরা 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 যেই উপাদান সংখ্যা বা গণসংখ্যাটা নিছি সেটা 4 দ্বারা বিভাজ্য, 4 দ্বারা বিভাজ্য, যে 4k এই আকৃতির, 4k এই আকৃতির। ঠিক আছে, এখন 4 দ্বারা বিভাজ্য তো নাও হতে পারে, 4 দ্বারা বিভাজ্য তো নাও হতে পারে। ধরো 4 দ্বারা বিভাজ্য না, নেক্সট ফরম্যাট এই আকৃতির হতে পারে 4k প্লাস 1, অর্থাৎ 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ হয় 1। 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হয়? 1। তাহলে খেয়াল করো তো, তাহলে এরকম কত? 13। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। 13। বুঝতে পারছো? ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমরা Q1 Q2 Q3 কেমনে বের করি? 13টা আছে, বেজোড় সংখ্যক না? তুমি আমাকে বলো তো, তো মাঝখানের একটা পদ ফালায় দাও, তাহলে হয় 12টা, তাই না? তাহলে মাঝখানে একটা পদ, এই সাইডের 6টা, ওই সাইডের 6টা। বুঝতে পারছো? তাহলে এই পুরা জিনিসটার মধ্যক কত? 7। এটাই কি আমাদের Q2? এটাই কি আমাদের Q2? এই পাশে আছে 6টা, এই পাশে আছে 6টা, এই পাশে আছে 6টা, এই পাশে আছে 6টা। ওকে, Q1টা কি হবে? এই অংশের মধ্যক। এবার 7 আর কাউন্টই হবে না, 7 তো ঠিক মিডলে পড়ে গেছে। এই হাফের মধ্যক আমাকে বলো, এই হাফের মধ্যক কত? এদিকে আছে 3টা, এদিকে আছে 3টা, তাহলে এই হাফের মধ্যক হবে 3.5, এই হাফের মধ্যক হবে 3.5। ক্লিয়ার? এই হাফের মধ্যক কত? এদিকে আছে 3টা, এদিকে আছে 3টা, সো এই হাফের মধ্যক হবে 10.5। তাহলে এটা কত আমাদের? Q1। এটা কত? Q3। আচ্ছা তুমি আমাকে বলো, তোমার কি কোনো ফর্মুলা মুখস্থ করা লাগবে? যদি অশ্রেণীবদ্ধ ডেটা দেওয়া থাকে, তোমাকে যদি অশ্রেণীবদ্ধ দেওয়া থাকে, কোনো ফর্মুলা মুখস্থ করা লাগবে না। মধ্যক বাইর করবা, এই অংশের মধ্যক, ওই অংশের মধ্যক। এই অংশের মধ্যক কত? Q1, ওই অংশেরটা কি? Q3। Q3। তাহলে এখানে আমাকে বলো তো কোয়ার্টাইল ডেভিয়েশন কি হবে? কি হবে? Q3 মাইনাস Q1 বাই 2। মনে রাখবা, কোয়ার্টাইল ডেভিয়েশন যত বেশি, যত বেশি, তার মানে হচ্ছে আমাদের মাঝখান অংশটায় আমাদের ডেটাটা তত বিস্তৃত, বিস্তৃত। বুঝতে পারছো? বুঝতে পারছো? ধরো কোয়ার্টার 0 থেকে, মানে 100 নম্বরের একটা গণিত পরীক্ষা হয়েছে, কোয়ার্টাইল ডেভিয়েশন ধরো তোমার কত আসছে? 20 আসছে, 20 আসছে। তার মানে হচ্ছে 40 মার্কস, মাঝখানে 40 মার্কসের মধ্যেই কি 50% স্টুডেন্ট নাম্বার পাইছে। বুঝছো? এখন কোয়ার্টাইল ডেভিয়েশন যদি 5 আসে, তার মানে কোনো একটা 10 ব্যবধানে, 10 ব্যবধানে, এই যে এটা যদি 5 আসে, তাহলে ওই ব্যবধানটা কত? 10 ব্যবধানে আমাদের 50% স্টুডেন্ট ওই রেঞ্জে মার্কসটা পাইছে, ওই রেঞ্জে মার্কসটা পাইছে। ঠিক আছে, এখন ওইটাও বের করে ফেলবা। আচ্ছা, এবার কি হতে পারে? 4k প্লাস 2,
4 দিয়ে ভাগ করলে ভাগশেষ হচ্ছে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ হচ্ছে 2, 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ হচ্ছে 2। ফর এক্সাম্পল 14, ফর এক্সাম্পল 14, বুঝছো? 4 দিয়ে ভাগফলটা বুঝি নাই, কারণ তুমি কি করতেছো, আমাদের পুরো জিনিসটাকে 4 ভাগে ভাগ করতেছো না, সো তোমাকে তো 4 দিয়ে ভাগ করাই লাগবে, ঠিক আছে? এই জন্যই আমাদের উপাদান সংখ্যা আমরা এমন ভাবে নিতেছি, প্রথমত 4 দিয়ে বিভাজ্য, এই যে এটা 4 দিয়ে বিভাজ্য, তারপর 4 দিয়ে বিভাজ্য মানে কি, এটাকে তুমি একদম সমান 4টা ভাগে ভাগ করে ফেলতে পারবা, 3টা 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 3টা, তারপর এই দুইটার মধ্যক, এই দুইটার মধ্যক, ওই দুইটার মধ্যক, ক্লিয়ার? আচ্ছা, 4k + 1 4 দিয়ে ভাগ করলে এক ভাগশেষ থাকে, তার মানে মাঝখানের একটা তুমি ধরে রাখতে পারবা, তারপর এই সাইডে একটা ভাগ, এই সাইডে একটা ভাগ, তারপর ওখানে আবার 2 ভাগ 2 ভাগ, বুঝতে পারছো? এই জন্য 4 দিয়ে ভাগ করে নিচ্ছি। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার? আচ্ছা, চলো 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 এবার 4k + 2, অর্থাৎ 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত, 2। ফর এক্সাম্পল 14, এটা কিন্তু জোড় সংখ্যা, 14 যদি হয় তাহলে এদিকে কয়টা আমাকে বলো তো, 7টা, এদিকে 7টা, তাহলে পুরা জিনিসটার মধ্যক কত হবে, 7.5। মধ্যক নিয়ে আমার কোনো প্যারা নাই, মধ্যক নিয়ে আমার কোনো প্যারা নাই, আমার হচ্ছে এই অংশের মধ্যক লাগবে। এই অংশে কয়টা আছে উপাদান, 7টা, 7টা 7টা, এই যে হলুদ অংশে, তাহলে এই 7টা অংশের মধ্যক কত, 4 না? দেখো 4-এর এই পাশে 3টা, এই পাশে 3টা, তাহলে এটাই কি আমাদের Q1, এটাই কি আমাদের Q1। ডান ডান ডান। আচ্ছা, সিমিলার ভাবে খেয়াল করো, এই সাইডে খেয়াল করো, সবাই সবাই মনোযোগ দাও, মনোযোগ দাও। এই সাইডেও 7টা আছে, সো এই 3 আমাদের মধ্যককে 11, তাহলে এটা কি আমাদের Q3। সুতরাং আমাদের কোয়ার্টাইল ডেভিয়েশন সেটা কত হবে, Q3 - Q1 / 2, Q3 - Q1 / 2। আর বিভেদানাঙ্ক, চতুর্থক ব্যবধানাঙ্ক যদি বের করতে চাও, 11 - 4 / 11 + 4। ক্লিয়ার? তো সুন্দর, সহজ না? এই চতুর্থক ব্যবধানাঙ্ক কোনো ব্যাপার বলো তো, কোনো ব্যাপার? আচ্ছা, আমাদের লাস্ট আরেকটা কেস বাকি থাকে, 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ হয় 3। 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ কিন্তু 4 হতে পারে না, সেটা কিন্তু 4 দিয়ে বিভাজ্যই হয়। এরকম হলে কেমন সংখ্যা, ফর এক্সাম্পল 15, 13, 14, 15, ঠিক আছে? 15টা ডেটা সেট দেওয়া আছে, 15টা ডেটা দেওয়া আছে, এই ডেটার মধ্যক Q1 Q2 বের করা লাগবে। আচ্ছা, 15টা, তাহলে মাঝখানের একটা যদি চিন্তা করো 14 হয়, 7 7, তাহলে প্রথম 7টা এক ভাগে যাবে, এইটা হচ্ছে মধ্যক, পরের 7টা আরেক ভাবে যাবে। এবার এই অংশের যেই মধ্যক সেটাই কি Q1। এই অংশে কয়টা আছে, 7টা, তাইলে মাঝখানে কি 3 নাম্বারটা থাকবে, এই পাশে 3 জন, ওই পাশে 3 জন, মাঝখানে যে 4 নাম্বার, এই যে এটাই কি, আমাকে বলো এই অংশের মধ্যক কত, চোখের দেখায় তুমি বলতে পারবে না। মধ্যক বের করার ফর্মুলা কিন্তু আমরা জানি, মনে আছে নিশ্চয়ই? এই মধ্যক বের করার ফর্মুলা শিখাইছি না? অশ্রেণীবদ্ধ শ্রেণীবদ্ধ দুই ক্ষেত্রেই শিখাইছি। তাহলে এটা কত, Q1, মধ্যক বের করার ফর্মুলা। এই সাইডে 3টা, এই সাইডে 3টা, এটা কত, তাইলে Q3। তাহলে আমাকে বলো তো, কোয়ার্টাইল ডেভিয়েশন 12 - 4/2, আর ব্যবধানাঙ্ক কি হবে, 12 + 4 / 12 - 4। তোমরা কি সবাই বুঝছো? চলো, এই হচ্ছে ফর্মুলা। এই চারটা কেস তোমাকে দেখতে হবে যে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হয়, তারপর ওই কেস ওয়াইজ কি করবা, ভাগ করে ফেলবা। কোনো ফর্মুলার হিজিবিজি নাই, ফর্মুলা মুখস্থ করতে গেলে প্যাচ খেয়ে যাবে। দেখো, এই উপাত্তগুলার চতুর্থক ব্যবধান, তোমার প্রথম কাজ কি, ছোট থেকে বড় সাজান।